আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে। আমাদের আজকে ক্লাসে বেসিকলি ইংলিশের ৪৫তম ফ্রি ক্লাস। আজকে আমরা ৪৫তম ফ্রি ক্লাসে আমরা পড়াবো হচ্ছে কি পড়াবো বলো তো? আমরা আজকের ক্লাসে পড়াবো তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? তো কন্ডিশনাল সেন্টেন্স টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে, আহ সব সময় এসে থাকে। তো এই টপিকটা আমাদের কাছে আহ, সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ। এই টপিক মানে ভুলে যাওয়ার মতো কখনোই না। সব সময় এই টপিকটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? সব সময় আমাদেরকে মনে রাখতে হবে। সব মানে আমাদের এই টপিকটা কখনো যাবে না। এই টপিক থেকে প্রশ্ন আসতেই থাকবে। ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। সব কন্ডিশনাল সেন্টেন্স আমরা খুবই ভালোভাবে পড়বো। ওকে, তো চলো আমরা মাস্টার ইংলিশে কন্ডিশনাল সেন্টেন্স শুরু করি। তার আগে একটু একটু ক্লিয়ার করতে হবে যে সবার শোনা যাচ্ছে কিনা, সবাই আর আমাকে দেখতে পাচ্ছ কিনা। আর একটা খুব ভেরি গুড, প্রায় ৯.৫ লাখের মতো শিক্ষার্থী আমাদের ক্লাস বা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছে। ৯.৫ লাখের মতো গত ২৮ দিনে, এবং ইউটিউবেও প্রচুর, প্রায় ১৭,০০০ শিক্ষার্থী গত কয়েকদিনে আমাদের ভিডিও দেখে। ঠিক আছে, প্রায় ১৭,০০০ শিক্ষার্থী আমাদের ভিডিও দেখেছে, এবং ৯.৫ লাখেরও বেশি শিক্ষার্থী আমাদের ক্লাসগুলো করতেছে রেগুলার। মানে প্রচুর এঙ্গেজমেন্ট এখন স্টুডেন্টরা আমাদের সাথে আছে। তাদের ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হচ্ছে। তোমরা যারা ক্লাসগুলো করতে পারো নাই, প্রিভিয়াস ক্লাসগুলো মিস করে যাচ্ছ, তাদেরকে বলবো যে আমাদের কমেন্ট সেকশন চেক করো। জাস্ট কমেন্ট সেকশন চেক করো, ওখানে আমাদের মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া আছে। প্রতিটা ক্লাস খুব সিরিয়ালি ভাবে দেওয়া আছে। তোমরা যারা ক্লাসগুলো করতে পারো নাই, তারা মেসেঞ্জার গ্রুপ থেকে প্রতিটা ক্লাস একবার সিরিয়ালি ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাস করে ফেলো। ওকে ছেলেমেয়েরা, আশা করছি যে তোমরা অনেক বেশি উপকৃত হবা ক্লাস থেকে। ওকে, আমরা আর বেশি সময় নিব না। আমরা কন্ডিশনাল সেন্টেন্স শিখছিলাম, আমরা কন্ডিশনাল সেন্টেন্স শিখতে যাব। কন্ডিশনাল সেন্টেন্স শিখছিলাম, কন্ডিশনাল সেন্টেন্সই শিখবো। ওকে ওকে, চলো আমরা পড়ায় চলে যাই। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের আজ শুরু করবো এখান থেকে। কন্ডিশনাল সেন্টেন্সটা ব্যাপারটা কি? কন্ডিশন থেকে এসেছে কন্ডিশনাল। ঠিক আছে, মানে যেটা শর্ত যুক্ত বা যেটা শর্ত সাপেক্ষ। কন্ডিশন মানে হচ্ছে শর্ত, আর কন্ডিশনাল মানে শর্ত যুক্ত বা শর্ত সাপেক্ষ। এইরকম সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। মানে এই বাক্যটায় অবশ্যই একটা শর্ত জুড়ে দেয়া থাকবে। বাংলায় কন্ডিশনাল সেন্টেন্স তুমি বুঝতে পারবা, বলে না যদি তুমি বা আসো তাহলে আমি যাব। তো এইরকম ব্যাপারটা আসলে। ওকে, অনেক প্রেমিকায় কথা দেয় না, বা প্রেমিকাই বলে যে ঠিক আছে যাব, তো প্রেমিকও এরকম করে যে একজন আসলে আরেকজন, তো ওই যে একটা শর্ত, এই যে আসলে তুমি আমি যাব, এই ব্যাপারগুলো আর কি। দেখো, তো মূলত ইফ অথবা আনলেস যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এইটা একটা ব্যাপার। তো কন্ডিশনাল সেন্টেন্স কি? ইফ এবং আনলেস যুক্ত সেন্টেন্সকে, মানে যেই সেন্টেন্সটা কন্ডিশনাল হবে সেখানে অবশ্যই ইফ থাকবে এবং আনলেস থাকবে। কন্ডিশনাল সেন্টেন্সে অবশ্যই কি কি থাকবে? ইফ থাকবে এবং আনলেস থাকবে। ওকে, কন্ডিশনাল সেন্টেন্সের দুটি পার্ট থাকে, পার্ট দুইটা। একটা হচ্ছে কন্ডিশনাল পার্ট, একটা মানে বা ইফ ক্লোজ যেটা, আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে একটা কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট থাকবে দুইটা, একটা হইতেছে ইফ ক্লোজ, আর হইতেছে এটা একটা ইফ ক্লোজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে একটা কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট হচ্ছে কয়টা? একটা কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট হচ্ছে দুইটা, একটা ইফ ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। মনে থাকবে? তাহলে একটা কন্ডিশনাল সেন্টেন্সের কয়টা পার্ট থাকলো? বা পার্ট হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ইফ ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই ব্যাপারটা খুবই মাথায় রাখতে হবে। ইফ ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ এটা কিন্তু মাথায় রাখতেই হবে, মানে কোনো মাপ নাই। কারণ এটা না বুঝলে অনেকে, এখন কথা হচ্ছে ভাই আপনি এত কথা কেন বলেন? এখন অনেকেই তো ভাই আমার রুট লেভেলের স্টুডেন্ট, অনেকেই ফার্স্ট টাইম ক্লাসগুলো দেখতেছে। ওর কথা আমার তো ভাই চিন্তা করতে হবে, তাই না? যে আমার যে রুট লেভেলের স্টুডেন্টটা আছে, আমাকে তার কথা তো ডেফিনেটলি ভাবতে হবে। তার কথা যদি আমি না ভাবি তাইলে আমি কেমন টিচার হলাম?
তাই না? আমার রুট লেভেলের খুব গোড়ার লেভেলের স্টুডেন্ট আছে, ও যে বোঝেই না কন্ডিশন কেন কিভাবে হইতেছে বাংলা ব্যাপারগুলো, তোমার কাছে যেটা মনে করো খুব সহজ মনে হয় অনেকের কাছে জটিল মনে হয়। যারা খুব মানে একটু ভাবিস টাইপের স্টুডেন্ট মনে হয় এগুলো কেন পড়ান, ওগুলো কেন পড়ান, এটা কেন পড়ান না, তারা আমার ক্লাসগুলো স্কিপ করে যাইতে পারো। আমার ক্লাসগুলো এমন ভাবে সাজানো থাকবে যেন আহ সব থেকে দুর্বল স্টুডেন্টরাও আমার ক্লাস দেখে কিছু শিখতে পারে। ওকে, আমরা তাহলে এখানে খেয়াল করব কন্ডিশনাল সেন্টেন্সে মূলত ইফ এবং আনলেস যুক্ত হয়ে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, এবং কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট, একটা ইফ যুক্ত পার্ট, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর তারপর বলছে কি শর্ত দেয়া থাকে, অন্যটি হচ্ছে রেজাল্ট পার্ট বা মেইন ক্লোজ, যাতে ইফ ক্লোজের আচ্ছা সরি, আমি আমি একটু ভুল করেছি তোমাদেরকে, মানে একটা ইফ যুক্ত ক্লোজ ওইটাকেই সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়, ঠিক আছে? ইফ যুক্ত ক্লোজটাকেই সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়, আর একটা প্রিন্সিপাল বা মেইন ক্লোজ থাকে, ঠিক আছে? ইফ মানে ইফ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার হয়, ইফ যুক্ত ক্লোজটাই সাবঅর্ডিনেট ক্লোজ। আমি একটু মিস্টেক করেছি, এটার জন্য এক্সট্রিমলি সরি। ইফ যুক্ত অংশটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর ইফ সারা অংশটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে দুইটা পার্টে একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, ইফ অংশটা সাবঅর্ডিনেট আর ইফ সারা অংশটা প্রিন্সিপাল ক্লোজ, ঠিক আছে? তো তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। তাহলে কন্ডিশনাল মূলত চার প্রকার। কন্ডিশনাল চার প্রকার আমরা খেয়াল করি। কন্ডিশন চার প্রকার। এখন একটা হচ্ছে জিরো কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন, এটা থার্ড কন্ডিশন। আচ্ছা, খুব সুন্দর করে আমরা প্রতিটা কন্ডিশনে পড়বো। কন্ডিশনাল আর অফ ড্যাশ কাইন্ডস, ফোর কাইন্ডস, ঠিক আছে? কন্ডিশনাল হচ্ছে ফোর কাইন্ডস, ডিও কারেক্ট উত্তর, বিও কারেক্ট উত্তর, এখানেও ফোর আছে, এখানেও ফোর আছে। তো চলো আমরা জিরো কন্ডিশনালে আসি। ইফ যুক্ত অংশটা কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ক্লোজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা দুটোই যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন তাকে জিরো কন্ডিশন বলে। এক্ষেত্রে দুটি ক্লোজে এর ক্লোজের বিষয় সত্য হয়ে থাকে। ব্যাপারটা খেয়াল করো, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স, পরের অংশটা ইনডিফিনিট। দেখো ইনডিফিনিট বানানো এখানে ভুল করে ফেলছে। ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ইফ সারা অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাহলে সেটা কি হয়? জিরো কন্ডিশন হয়। তাহলে এখানে কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। দেখো এখানে একটা উদাহরণ দিছে, ওয়াটার বয়েলস ইফ ইউ হিট টু 100 সেন্টিগ্রেড। ওয়াটারটা মানে গরম হবে বা বয়েল মানে সিদ্ধ হওয়া, বাট ওয়াটার তো আর সিদ্ধ হয় না, পানি হয় গরম আসলে। তো ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 সেন্টিগ্রেড, যখনই তুমি 100 সেন্টিগ্রেডে এটাকে হিট করবা বা তাপ দেবা, তখনই এটা কি হবে? সিদ্ধ হবে বা বয়েল হবে। তাহলে আমাদেরকে এই ব্যাপারটা খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। দুইটা কাজ বেসিক্যালি, দুইটা কাজ একই সাথে ঘটে। মানে যখন তুমি এটা 100 সেন্টিগ্রেডে দিলা তখনই এটা সিদ্ধ হবে। এরকম যদি কখনো বোঝায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তখন সেটা হচ্ছে জিরো কন্ডিশন। দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট এবং একটা ইফ যুক্ত অংশ থাকবে, একটা ইফ সারা অংশ। তারপরে পাস্ট ইনডিফিনিটে দেখো, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইফ সারা অংশটাও যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইফ যুক্ত অংশটাও যদি ফার্স্ট ইনডিফিনিট, ইফ সারাও, ওটাকেও আমরা জিরো কন্ডিশন বলতে পারি। 2 নম্বরের ব্যাপারটা আসো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ জিরো কন্ডিশন। তাহলে এখানে জিরো কন্ডিশনের উদাহরণ কোনটা? যে ইফ ইউ হিট আইস ইট মেল্টস, এটা হচ্ছে জিরো কন্ডিশন। যে হিট আইস ইট হচ্ছে মেল্টস, এটা জিরো কন্ডিশন। সি নাম্বারটা কারেক্ট উত্তর, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে সোর্সও এখানে দিয়ে দিছে এটার। তো 3 নম্বরে আসো, ইফ হি হ্যাজ ড্যাশ দ্য টাইম হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে। দেখো ইফ হি হ্যাজ ড্যাশ দ্য টাইম, সরি ইফ হি হ্যাজ টাইম, যদি তার সময় থাকতো, তাহলে এই দেখো দুটো কাজে কিন্তু একই সাথে, যদি তার সময় থাকতো তাহলে সে নেক্সট ফ্রাইডেতে ভিজিট করতো। তাহলে এই ধরনের যদি বাক্য দেখো তোমরা, তাহলে আমাদেরকে কি করতে হবে? জিরো কন্ডিশনালি করতে হবে। দুইটাই প্রেজেন্ট টেন্স বা দুইটাই পাস্ট টেন্স করতে হবে। তো প্রেজেন্ট আছে, প্রেজেন্টই করে দিতে হয়েছে। ইফ ইউ ওয়ান্ট বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। দেখো এই যে একটা কিনলে আর একটা ফ্রি, তো দুইটাই একই সাথে ঘটতেছে কাজ দুইটা একই সাথে, তুমি একটা কিনলেই আর একটা ফ্রি পাবা। তো এই ধরনের যখন কন্ডিশন দেখবা তুমি, ইফ যুক্ত অংশটা প্রেজেন্টে করবা, ইফ সারা অংশটা প্রেজেন্টে করবা, কারণ এটা জিরো কন্ডিশন। ওকে, আমরা ফার্স্ট কন্ডিশন পড়তে যাব। ফার্স্ট কন্ডিশনে বলছে যে ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, মেইন ক্লোজটি যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মেইন ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। দেখো ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট, মেইন ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে মেইন ক্লোজটি কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে মেইন ক্লোজটি কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে খেয়াল করো, ইফ এখানে এখানে একটা আছে,
এখানে শর্ত থাকবে। এবং দেখো দেখো ইফ অ্যালেক্স, ইফ অ্যালেক্স, ইফ অ্যালেক্স, এখন ইফ যুক্ত অংশটা প্রেজেন্টে থাকতে হবে। ইফ অ্যালেক্স আক্স, এস হবে, ইফ অ্যালেক্স আক্স মি আই উইল ইমেইল দ্য ডকুমেন্টস। মানে এই যে দেখো, যদি অ্যালেক্স তাকে জিজ্ঞাসা করে তাহলে সে মেইল ডকুমেন্ট মানে মেইল গুলো সে ডকুমেন্ট গুলো সে মেইল করবে। এই যে এখানে বলছে যে যদি সেবা বাড়ানো হয় তবে করও বৃদ্ধি পাবে, মানে একটা বাড়ানো হওয়ার পর আর একটা বৃদ্ধি পাবে, তাহলে একটা হওয়ার পেছনে আর একটা শর্ত থাকে। এরকম অর্থে আমরা ফার্স্ট কন্ডিশন করি। তাহলে ইফ যুক্ত অংশটা কি টেন্সে থাকবে? প্রেজেন্ট টেন্সে। ইফ যুক্ত অংশটা কি টেন্সে থাকবে? আমাদের প্রেজেন্ট টেন্সে। ইফ থাকবে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে সাবজেক্ট থাকবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে, রাইট? ইজ প্রেজেন্ট টেন্স মানে সাবজেক্ট থাকবে, ভার্ব প্রেজেন্ট টেন্স থাকবে। আর এখানে কি করো, ইফ যুক্ত অংশটা সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, প্রেজেন্ট ফর্ম যদি থাকে, ইফ যুক্ত অংশটা সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইফ অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ইফ সারা অংশটা কি হয়? ফিউচার ইনডিফিনিট, মানে সাবজেক্ট থাকে, ইফ সারা অংশটা ফিউচার মানে সাবজেক্ট থাকে, শ্যাল এবং উইল থাকে, সাবজেক্ট থাকে, শ্যাল উইল থাকে, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকে, সাবজেক্ট থাকে, শ্যাল উইল থাকে, এবং তারপরে হচ্ছে কি ভার্বের বেস ফর্ম থাকে। আমরা এরকম আরো একটা উদাহরণ সলভ করি। if the parliamentary body dash, if the parliamentary body dash the bill will be placed in the parliament। এখন কথা হচ্ছে ভাই এটা কেমনে বুঝবো? পরের অংশটা সাবজেক্টের পরে শ্যাল উইল থাকবেই, অবশ্যই শ্যাল উইল থাকবে, শ্যাল উইল থাকবেই, শ্যাল উইল থাকবেই। তাহলে শ্যাল উইল আছে, আমরা ফার্স্ট কন্ডিশনে করব, মানে প্রথম অংশটা প্রেজেন্ট টেন্সে করব। তাহলে পার্লামেন্টারি বডি তো এটা সিঙ্গুলার পার্লামেন্টারি বডি, তাহলে অ্যাপ্রুভস কারেক্ট উত্তর হবে। ইফ দ্য পার্লামেন্টারি বডি approves the bill will be placed in the parliament। তা এই একই एग्जांपल 12 নম্বর প্রশ্ন, if it rains, যে যদি বৃষ্টি আসে, we dash লুডু, আমরা লুডু খেলবো, তাহলে we will play লুডু, we will play লুডু, বি নাম্বার কারেক্ট উত্তর। একটা প্রেজেন্ট টেন্স থাকবে, একটা ফিউচার ইনডিফিনিট হবে। একটা ব্যাপার আমাদেরকে যেটা মনে রাখতে হবে, যে বৃষ্টি আসলে আমরা লুডু খেলবো, দেখো একটা শর্ত আছে কিন্তু, তাই না? শর্ত আছে না? খেয়াল করো তো, এখানে এই ডেফিনেটলি একটা শর্ত আছে। যদি শর্ত থাকে, এরকম শর্ত যদি পাও, শর্ত থাকলেই তোমরা একটা প্রেজেন্ট টেন্স হলে একটা ফিউচার টেন্সে করবা। ঠিক আছে? ইফ ইউ মেক ডিলে ইউ ড্যাশ দ্য ট্রেন। দেখো ইফ ইউ মেক, এটা প্রেজেন্টে করছে, তাহলে এটা ফিউচারে করব। ইউ 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 উড মিস, ইউ উড মিস, সরি উড হবে না, উইল মিস, ইউ উইল মিস। কারণ কি, শ্যাল উইলের যে কোনো একটা হবে, উড তো হচ্ছে ফিউচারে হয়ে গেল, সরি তোমার পাস্টে হয়ে গেল, শ্যাল উইলের যে কোনো, শ্যাল উইল বেস ফর্ম। তাহলে ইফ ইউ মেক ডিলে ইউ উইল মিস দ্য ট্রেন। ওকে, আশা করছি ফার্স্ট কন্ডিশন তোমরা বুঝতে পারছো। অনেক প্রশ্ন আছে। ইফ হি রানস ফাস্ট, যদি সে কি দ্রুত যায়, হি ড্যাশ দ্য প্রাইজ, কি সে দ্রুত দৌড়ে সে প্রাইজটা জিতবে, তাহলে হি উইল উইন দ্য প্রাইজ, উইল কারেক্ট উত্তর। এখন ক্যান কেন হবে না? ক্যান তো ওখানে ছিল না, শ্যাল এবং উইল যে কোনো একটা কারেক্ট উত্তর। আর যদি ক্যান থাকেও, তাহলে আগে যেটা আছে সেটা উত্তর লাগাবা। ইফ হি হ্যাজ টাইম, এটা তো আমরা পড়ছি। এখন এইটা কিন্তু দুইটা কন্ডিশনে কারেক্ট উত্তর। মানে দেখো ছেলেমেয়েরা, ইফ হি হ্যাজ টাইম এর এই প্রশ্নটা দুইটা কন্ডিশনে কারেক্ট উত্তর। ইফ হি হ্যাজ টাইম হি ড্যাশ আপ নেক্সট ফ্রাইডে, এই প্রশ্নটা জিরো কন্ডিশনেও কারেক্ট উত্তর। এই প্রশ্নটা তোমার ফার্স্ট কন্ডিশনেও কারেক্ট উত্তর। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশনেও কারেক্ট উত্তর। আমি তোমাদেরকে প্রিফার করব এটা ফার্স্ট কন্ডিশনে উত্তর করার জন্য। ওকে, এই প্রশ্নটা। আমরা 18 নম্বর প্রশ্ন যাই। ইফ ইউ পেইন্ট দ্যাট পিকচার ওয়েল, দেখো এই যে এটা প্রেজেন্টে আছে, তাহলে ফিউচারে করতে হবে, তাহলে উইল হ্যাং কারেক্ট উত্তর, এ নাম্বারই। কারণ সাবজেক্ট শ্যাল উইল, সাবজেক্ট শ্যাল উইল, সাবজেক্ট শ্যাল উইল, তারপরে ভার্বের বেস ফর্ম হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। ইফ যুক্ত অংশটি যদি পাস্ট ইনডিফিনিটে হয়, ইফ যুক্ত অংশটি যদি পাস্ট ইনডিফিনিটে হয়, তাহলে মেইন ক্লোজটি এরকম হবে। সাবজেক্ট একটা থাকবে, উড কুড মাইট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে, তারপরে এক্সটেনশন। ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিটে হয়, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিটে হয়, তাহলে কি মেইন ক্লোজটি থাকবে, সাবজেক্ট থাকবে, উড কুড মাইট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে। সাবজেক্ট থাকবে, উড কুড মাইট থাকবে, তারপরে কি থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে। সাবজেক্ট থাকবে, উড কুড মাইট থাকবে, উড কুড মাইট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট উড কুড মাইট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে। ঠিক আছে, সাবজেক্ট উড কুড মাইট, ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট উড কুড, ভার্বের বেস ফর্ম থাকবে। এটা মাথায় রাখতে হবে। সাবজেক্ট উড কুড মাইট, ভার্বের বেস ফর্ম থাকবে, সাবজেক্ট উড কুড মাইট, ভার্বের বেস ফর্ম। এটা কিন্তু এখানে কিন্তু অবশ্যই মনে রাখবা, কন্ডিশনাল সেন্টেন্সে কোনোদিনও শুড হবে না, শুড হবে না।
শুড হবে না, শুড হবে না। কন্ডিশনাল সেন্টেন্সে কোনদিনও শুড হবে না, শুড হবেই না। কন্ডিশনাল সেন্টেন্সে শুড হবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে ইফ যুক্ত অংশটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে ইফ আছে, সাবজেক্ট আছে, পাস্ট ফর্ম আছে, তাহলে ইফ যুক্ত অংশটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে না? আছে। তাহলে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ইফ সারা অংশটায় সাবজেক্ট থাকবে, উড কুড মাইট থাকবে, তারপরে অবশ্যই ভার্ব বেস ফর্ম থাকবে, কারণ উড কুড মাইট হচ্ছে মডাল। উড কুড মাইট হচ্ছে কি? উড কুড মাইট হচ্ছে মডাল অক্সিলারি। উড কুড মাইট হচ্ছে কি? উড কুড মাইট হচ্ছে মডাল অক্সিলারি। উড কুড মাইট হচ্ছে, উড কুড মাইট হচ্ছে মডাল অক্সিলারি। উড কুড মাইট হচ্ছে মডাল অক্সিলারি, ঠিক আছে? কুড মাইট হচ্ছে মডাল অক্সিলারি, মনে থাকবে। উড কুড মাইট হচ্ছে মডাল অক্সিলারি, উড কুড মাইট হচ্ছে মডাল অক্সিলারি। এগুলোর পরে সবসময় ভার্ব বেস ফর্ম বসে, এগুলোর পরে কি বসে? সবসময় ভার্ব বেস ফর্ম বসে। খুব গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে খেয়াল করি, প্রশ্ন সলভ করবো আগে। প্রশ্ন সলভ করার যে যে আলাপ আছে সেগুলো দেখা হবে। 22 নম্বর প্রশ্ন বলছে দ্য বয় আনলেস, আনলেস ইফ ম্যাটার না, ইফও যেখানে থাকে আনলেসও সেখানে থাকতে পারে, অর্থের পার্থক্য তৈরি হয়। আনলেস থাকলে যদি না অর্থ দেয়, আর ইফ থাকলে শুধু যদি অর্থ দেয়। দেখো, আনলেস কি অ্যাপ্লাইজ সিনসিয়ারলি, ছেলেটাকে ক্ষমা করা হতো না যদি না সে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করত। এখন দেখো, আনলেস যুক্ত অংশটা বা ইফ যুক্ত অংশটা কিসে আছে ভাই? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে শুরুর অংশটা, তো একটা অংশ যদি ইফ যুক্ত বা আনলেস যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, নোট করবা এইভাবে, ইফ যুক্ত অংশটা বা আনলেস যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, ইফ যুক্ত অংশটা যদি বা আনলেস যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে সারা অংশটা হবে, ইফ সারা অংশটা হবে, ইফ সারা অংশটাকে হবে সাবজেক্ট থাকবে, তারপরে তোমার উড কুড, সাবজেক্ট থাকবে উড কুড, উড কুড সাবজেক্ট উড কুড, উড কুড মাইট, উড কুড মাইট সাবজেক্ট উড কুড মাইট। এটাই তো বলছে উড কুড মাইট, এই যে উড কুড মাইট, উড কুড মাইট, তারপরে ভার্ব বেস ফর্ম। তাহলে আমরা দেখো আমরা সলভ করি প্রশ্নটা। তাহলে এখানে এটা যে পাস্ট ইনডিফিনিট থাকলে উড কুড মাইট খুঁজি, উড কুড উড একটা জায়গায় আছে, বাকিগুলোতে নাই, বাকিগুলোতে নাই, তাহলে ডি নাম্বার কারেক্ট উত্তর। আমরা ইফ ইউর সিস্টার হি উইল কাম, দেখো এখানে কিন্তু একটা একটা করে দিছে, আর একটা করতে হবে। এখানে আমরা যদি খেয়াল করি, সাবজেক্ট আছে, উড আছে, তারপরে আছে কি ভার্বে বেস ফর্ম। তাহলে সাবজেক্ট উড প্লাস ভার্ব বেস ফর্ম থাকলে, তাহলে অপর অংশটা কি হবে? সাবজেক্ট থাকবে, সাবজেক্ট আছে, ইফ সরি ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব পাস্ট ফর্ম হবে। কারণ উড থাকলে, উড মাইট থাকলে শুরু এই যুক্ত অংশটা পাস্ট ফর্মে হয়। উড কুড মাইট থাকলে ইফ যুক্ত অংশটা কোন ফর্মে হয়? পাস্ট ফর্ম। মনে থাকবে, উড কুড মাইট, উড কুড মাইট যদি থাকে তাহলে ইফ যুক্ত অংশটা পাস্ট ফর্মে হবে, মানে পাস্ট ইনডিফিনিটে হবে। উড কুড মাইট যদি থাকে তাহলে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিটে হবে। উড কুড মাইট যদি থাকে, আমাদেরকে মনে রাখতে হবে, উড কুড মাইট যদি থাকে তাহলে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, ঠিক আছে? উড কুড মাইট যদি থাকে, ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে এখানে উড কাম আছে, এখানে পাস্ট ইনডিফিনিট। আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করো, 24 নাম্বার। এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের কোনো একটা রুলস, নতুন একটা রুলস খেয়াল করতে হবে। নতুন একটা রুলস কিন্তু অনেকে, এইটা আগের রুলস দিয়ে সলভ করা যাবে। দেখো, ইফ যুক্ত অংশটা যদি, ইফ যুক্ত অংশটা যদি, ইফ যুক্ত, খেয়াল করো, আমরা এখানে খেয়াল করব, ইফ যুক্ত অংশটা যদি, ইফ যুক্ত অংশটা, ইফ যুক্ত অংশটা যদি, দেখো ইফ যুক্ত যে অংশটা আছে, এখানে যদি এই ইফ যুক্ত অংশটা যদি পাস্ট টেন্সে হয়, কোন টেন্সে হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, ইনডিফিনিট। তাহলে ইফ সারা অংশটা হবে, সাবজেক্ট থাকবে, উড থাকবে, ডব্লিউ ইউ এল ডি, উড কুড মাইট, উড কুড মাইট। ইফ সারা অংশটা কি হবে? উড কুড মাইট। খেয়াল করো ছেলেমেয়েরা, ইফ যুক্ত অংশটা, ইফ যুক্ত অংশটা কি থাকে? পাস্ট ইনডিফিনিটে থাকলে ইফ সারা অংশটা হবে সাবজেক্ট উড কুড মাইট। তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করি। ইফ যুক্ত, দেখো ইফ হ্যাড এ ক্যামেরা, এইভাবে হয় না। ইফের পরে, ইফের পরে সাবজেক্ট থাকতে হবে। ইফ একটু আমাকে তোমরা টাইম দাও, জাস্ট একটু। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করার পরে ফোনটা ধরবো। এই প্রশ্নটা সলভ করার পরে দেখো, ভাই ক্লাস নিতেছি, 11টার পর আইসেন বাসায়, বা আরো আধা ঘন্টা ক্লাস নিতেছি, তো একটু পরে আইসেন বাসায়। আচ্ছা, দেখো আমরা এটা খেয়াল করব, আমরা এটা খেয়াল করব, ইফ ইফের পরে তো সাবজেক্ট থাকতে হবে। এ নাম্বার অপশনে তো ভাই সাবজেক্ট নাই, ইফের পরে সাবজেক্ট নাই, কারণ এই এ পাস্ট ইনডিফিনিট টেন্সে তো সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে?
তাহলে এই নাম্বার অপশনে সাবজেক্ট আছে, তাহলে এই নাম্বার অপশন বাদ, সাবজেক্ট না থাকার কারণে আমরা প্রথমেই বাদ দিছি। ইফ থাকবে, ইফ যুক্ত অংশটা কি বলছি আমরা, পাস্ট ইনডিফিনিট থাকবে। তাহলে এইখানে একটা ঝামেলা আছে। এখন অনেকেই বোঝে না যে হ্যাড কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স হইলো ভাই। মনে রাখবা হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, আবার হ্যাড এর ভিতরেও হইতেছে পাঁচটা, মানে হ্যাঁ প্রেজেন্ট ফর্ম, হ্যাড পাস্ট ফর্ম, হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্ম, মনে থাকবে। তাহলে এখানে ভার্বের ভি টু ফর্ম হ্যাড হিসাবে ব্যবহার হয়েছে। এখানে ইফ আই হ্যাড এ ক্যামেরা, যে এই যুক্ত অংশটা কি পাস্ট ইনডিফিনিটে আছে না, এখানে ইফ ছাড়া অংশটা সাবজেক্ট থাকবে। এই যে সাবজেক্ট উড কুড মাইটের যে কোনো একটা, তো সব অপশনে উড আছে, উড নিছে। এখন এখানে ভুল কি বলতো, এখানে টেকেন হবে না, হবে টেক, এই কারণে এই অপশনটা ভুল গেছে। এইরকম যদি হইতো ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক সাম ফটোগ্রাফস, বুঝতে পারলা ব্যাপারটা। এই কারণে সি নাম্বার কারেক্ট উত্তর হয়েছে। দেখো ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক সাম ফটোগ্রাফস, কিন্তু বি নাম্বারটা ভুল কোথায় ছিল, কারণ এই যে টেকেনে দেখো এন ছিল, টেকেনে দেখো এন ছিল ভি3, কারণ ভি3 তো হবে না। নিয়ম অনুযায়ী কি হবে বলো তো ভাইয়ারা, নিয়ম অনুযায়ী এইটা হবে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে উড কুড মাইটের যে কোনো একটা, তারপর ভার্ব ফর্ম। আমরা 25 নাম্বার এমসিকিউটা সলভ করব, আমরা 25 নাম্বার এমসিকিউ সলভ করব। দেখো 25 নাম্বার অংশ এমসিকিউ একই স্টাইলে হবে। ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট থাকে ইফ যুক্ত, তাহলে ইফ সারা অংশটা হচ্ছে সাবজেক্ট, উড কুড মাইট, উড কুড মাইট, উড কুড মাইট, উড কুড মাইট, সাবজেক্ট উড কুড মাইট এবং বেস ফর্ম, উড কুড মাইট, উড কুড মাইট এবং বেস ফর্ম, উড কুড মাইট বেস ফর্ম, খেয়াল করো উড কুড মাইট এবং বেস ফর্ম, উড কুড মাইট এবং বেস ফর্ম। তাহলে আমরা খেয়াল করি 25 নাম্বার প্রশ্নে খেয়াল করব। 25 নাম্বার প্রশ্ন বলছে যে ইফ, ইফ, ইফ সবগুলোতে আছে আছে আছে, ইফ যুক্ত অংশটা ফাউন্ড, আই ইফ আই ফাউন্ড, এই ফাউন্ডে দেখো ভার্বের পাস্ট ফর্ম আছে, কিন্তু ভার্বের ভি টু ফর্ম আছে, মানে ইফ যুক্ত অংশটা আমাদের আমরা পাস্ট ফর্মে পাইছি তো ছেলেমেয়েরা, ইফ যুক্ত অংশটা পাস্ট ফর্মে পাওয়ার কথা ছিল, আমরা পাইছি তো, রাইট। ইফ যুক্ত অংশটা পাস্ট ফর্মে পাওয়ার কথা ছিল, আমরা পাইছি না। খেয়াল করো তো, ইফ আই ফাউন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট, এই অংশটা ঠিক আছে, আমরা পাস্টেও পাইছি, প্রতিটা অপশনে ঠিক আছে। তাহলে সেকেন্ড অংশটায় আমাকে কি করতে হবে ভাই, সেকেন্ড অংশটায় সাবজেক্ট নিয়ে আসতে হবে, সবগুলোতে সাবজেক্ট আছে, তারপরে উড কুড মাইটের যে কোনো একটা। তাহলে খেয়াল করো প্রথমটা উড কুড মাইটের একটাও নাই, দ্বিতীয়টায় আছে, তাহলে দ্বিতীয়টা উত্তর হতে পারে, তৃতীয়টায় নাই, চতুর্থটাও নাই, তাহলে বি নাম্বার উত্তর। তাহলে নিয়ম অনুযায়ী ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইফ ছাড়া অংশটা এরকম ভাবে সাবজেক্ট থাকবে, উড কুড মাইটের যে কোনো একটা, তারপরে ভার্ব বেস ফর্ম প্লাস বাকি অংশ। আমরা 26 নাম্বার কোশ্চেন সলভ করব। ইফ উড বি প্লিজেন্ট বেটার, ইফ ইফ উড বি, ইফ উড বি প্লিজেন্ট বেটার, কোথাও যেতে হবে আমরা তা জানলে আনন্দদায়ক বেশি হতো, বা বেশি এরকম ব্যাপারটা, বা বেশি ভালো হতো। তো ইফ উই, ইফ উড বি প্লিজেন্ট বা ইফ উড বি বেটার, ইফ উই, দেখো এখন খেয়াল করো, এখানে একটা রুলস আমি তোমাদেরকে এই রুলসটাই বোঝাচ্ছি। এই পাশে ইপের পরে, ইপের পরে, ইপের পরে খেয়াল করো, ইপের পরে তোমরা একটু দেখবা এখানে আই আছে কিনা, ঠিক আছে, এইখানে আই বা উই আছে কিনা, এখানে কি আছে এখানে একটু খেয়াল করবা, এখানে কিছু না থাকতেও পারে, যদি কিছু থাকে নতুন বইয়ে এখানে টাইপিং মিস্টেকও হইতে পারে। দেখো ইফ যুক্ত অংশটা, ইফ যুক্ত, আচ্ছা এখানে পর পর ইফ হওয়ার কোনো প্রশ্নই আসে না, এই প্রশ্নটা সম্ভাব্য ভুল আছে, ঠিক আছে। এই প্রশ্নটা আমরা, তোমরা একটু বইয়ে দেখো, এই প্রশ্নটা আমি তোমাদেরকে সলভ করাবো না। 7 নাম্বার প্রশ্ন আসো, ইফ আই ওয়্যার ইউ, খেয়াল করো। আচ্ছা ইফ, ইফ যদি কোনো বাক্যে দেখো সব সময় বি ভার্ব বসলে ওয়্যার হবে, ইফ থাকে সব সময় কি হবে ওয়্যার। আর ইফ যুক্ত অংশ দেখো পাস্ট টেন্সে আছে, ওয়্যার তো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ইফ ছাড়া অংশটা এরকম হবে, সাবজেক্ট হবে, সাবজেক্ট হবে শ্যাল উইল, সাবজেক্ট হবে শ্যাল উইল, শ্যাল উইল। দেখো সাবজেক্ট হবে, আমি একটু লিখে দেই, তাহলে প্রশ্নটা তোমাদেরকে সব সময় সলভ করানো আমার জন্য ইজি হবে। সাবজেক্ট প্লাস শ্যাল, অথবা সরি শ্যাল উইল হবে না, সাবজেক্ট দেখো উড কুড, উড কুড, উড কুড, সাবজেক্ট প্লাস উড কুড, আমি উড কুড, উড কুড মাইট, মাইট MIGST প্লাস ভার্ব বেস ফর্ম। দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমাদের জন্য খুবই সহজ হবে এটা ধরতে। এইখানে আমি এটা নিয়ে আসলাম, তোমরা এমনি সলভ করতে পারবা। জাস্ট আমি কালারটা একটু চেঞ্জ করে দেই, রেড কালার দিয়ে দিলে তোমরা এখানে বুঝতে পারবা ব্যাপারটা কি। রুলসটা, এই রুলসটাই সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, এই রুলসটাই মাথায় রাখতে হবে। রুলসটা কি, যে ইফ যুক্ত অংশটা, ব্যাপারটা কি, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে ইফ সারা অংশটা এরকম হবে, সাবজেক্ট হবে উড কুড, উড কুড এখানে হবে উড কুড মাইটের যে কোনো একটা, তারপর ভার্ব বেস ফর্ম। তাহলে আমরা খুঁজি কোথায় কোথায় উড কুড মাইটের যে কোনো একটা আছে এবং ভার্ব বেস ফর্ম আছে। তোমার জায়গায় আমি হলে এই ব্যাপারে কাউকেই বলতাম না, সবগুলো নেগেটিভ বাক্য। তাহলে উড নট টোল্ড,
would not told, would not be telling, আচ্ছা would not have told, would not to tell। এখন খেয়াল করো আমাদের কি চাইছে ভাই, উড সবগুলোতে আছে, উড থাকে, নটও সবগুলোতে আছে, সেটাও মানে নিলাম, এবং সেটা পরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা টেল ভার্বের বেস ফর্ম তো টেলেই, রাইট? তাহলে টেলের এখানে টেল নাই, এই কারণে ভুল। এখানে আবার কন্টিনিউয়াস করছে, তাও হবে না, বেস ফর্ম বসাতে হবে। এখানে আবার হ্যাভ প্লাস ভি3 দিছে, হবে না, কারণ উড কুড মাইটের পরে সেকেন্ড কন্ডিশনে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। উড কুড মাইটের পরে সেকেন্ড কন্ডিশনে অবশ্যই কি বসাতে হবে, ভার্বের বেস ফর্ম। উড কুড মাইটের পরে অবশ্যই সেকেন্ড কন্ডিশনে কি বসাতে হবে, উড কুড মাইটের পরে অবশ্যই কি বসাতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। উড কুড মাইটের পরে উড কুড মাইটের পরে অবশ্যই কি করতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। উড কুড মাইটের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে, মনে থাকবে। আবার বলি, যদি যুক্ত অংশটা, আবার বলতেছি খুব ভালো করে মাথায় রাখবা, আবার বলতেছি খুব ভালো করে মাথায় রাখবা, আবার বলতেছি খুব ভালো করে মাথায় রাখবা, খুব গুরুত্বপূর্ণ। ইফ যুক্ত অংশটা, আবার বলতেছি ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় ভাইয়া, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, ইফ যুক্ত অংশটা কি কোন টেন্সে হয়, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে তাহলে কি করতে হবে জানো, ইফ সারা অংশটার গঠন এইরকম হবে, সাবজেক্ট থাকবে উড কুড মাইট, সাবজেক্ট থাকবে উড কুড মাইট, তারপরে বেস ফর্ম। ইফ যুক্ত অংশটা কি হইতে হবে, পাস্ট ইনডিফিনিট। এগুলো কিন্তু বারবার পরে আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, এবং প্রশ্ন সলভ করতে হবে, প্রচুর প্রশ্ন সলভ করবে, আমরা পারবো। তাহলে ক্লিয়ার, ইফযুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে ইফ সারা অংশটা কি হবে, সাবজেক্ট উড কুড মাইট আর বেস ফর্ম। আমরা আরো দেখো এখানে প্রশ্ন সলভ করব, আমরা একই স্টাইলের কোশ্চেন আরো সলভ করব, সরি আমরা একই স্টাইলের প্রশ্ন আরো সলভ করব। আমরা এখানে খেয়াল করি, দেখো ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, রাইট? ইফ যুক্ত অংশ, ইফ আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে। হ্যাডের পরে যদি ভি3 থাকে তাহলে ওটা পাস্ট পারফেক্ট হয়, আর হ্যাডের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে ওটা পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে এটা কোন টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইফ সারা অংশটা কি হয়, সাবজেক্ট থাকে ভাই, সাবজেক্ট থাকে, উড কুড মাইটের যে কোনো একটা থাকে, উড কুড মাইটের যে কোনো একটা থাকে, উড কুড মাইটের। তাহলে এখানে উড কুড মাইট নাই, উড কুড মাইট নাই, এখানে উড আছে, এখানে উড মেক্রোস, এখানে কোনো কারণ নাই উড মেক্রোস হওয়ার, কেন হবে, ঠিক আছে? উড জাস্ট উড ক্রস, আর যে ইফ উই হ্যাড এ বোট, আমাদের যদি একটা মানে বোট থাকতো, নৌকা থাকতো, উই উড ক্রস দ্য রিভার, আমরা নিজেরাই রিভারটাকে ক্রস করতাম, এখানে জটিল কিছু করার কোনো প্রয়োজন নাই। যে প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট আছে, পরের অংশটা সাবজেক্ট থাকবে, উড কুড যে কোনো একটা থাকবে, তারপরে ভার্ব ফর্ম করবা। আমরা 30 নাম্বার এমসিকিউটা সলভ করতে যাব। 30 নাম্বার এমসিকিউ দেখো, 30 নাম্বার আমি 44টা ফ্রি ক্লাস অলরেডি তোমাদেরকে দিয়েছি, আমি 44টা ফ্রি ক্লাস দিয়েছি, আজকে 45 নাম্বার ফ্রি ক্লাস। আমি কতটা ফ্রি ক্লাস তোমাদেরকে দিয়েছি, 44টা ফ্রি ক্লাস, আজকে 45 নাম্বার ফ্রি ক্লাস হচ্ছে। তো তোমরা যারা ফ্রি ক্লাস গুলো করো না, তারা রেগুলার ফ্রি ক্লাস গুলো করে ফেলতে পারো। দেখো, ইফ আই নিউ দ্য আনসার, যদি আমি উত্তরটা জানতাম, আই ড্যাশ টেল ইউ, দেখো ড্যাশ টেল ইউ, এখন কি হবে আমি জানি না, যদি আমি আই কেন বললাম, আই হবে, কারণ আমি যদি জানতাম আমি বলতাম। দেখো, এখন ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ইফ সারা অংশটা হবে কি, সাবজেক্ট উড কুড মাইটের যে কোনো একটা, তারপরে হচ্ছে ভার্ব বেস ফর্ম। এখন এখানে একখান জ্বালা আছে, জ্বালাটা কি, জ্বালাটা খেয়াল করো। এই যে মনে রাখবা, সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রোফি, এইরকম এইখানে এই যে এই যে সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রোফি দিছে, এই যে দিছে না, এইখানে এই অ্যাপোস্ট্রোফি ডাবল এল মানে আইসা, আই উইল বোঝাচ্ছে, ঠিক আছে, আই উইল বোঝাচ্ছে, আর এইখানে আই অ্যাপোস্ট্রোফি ডি মানে আই উড বোঝাচ্ছে, আই উড বা আই কুড বোঝাচ্ছে, আই উড বা আই কুড যে কোনো একটা বোঝাচ্ছে। আর তারপরে ভার্ব বেস ফর্ম, এখানে আই হ্যাডও বোঝাতে পারে, কিন্তু হ্যাড বোঝালে এখানে ভি3 থাকতে হইতো, যেহেতু প্রশ্নে ভার্বে বেস ফর্ম দেওয়া আছে, আই উড বা আই কুড বুঝিয়েছে, তাহলে বি নাম্বার কারেক্ট উত্তর। ইফ আই নিউ দ্য আনসার, আই উড টেল ইউ, 30 বি নাম্বার কারেক্ট। 31 আই উড টেল ইউ দ্য আনসার ইফ, দেখো এখানে এখানে আবার উল্টা ক্যারিজমা করছে, এখানে উল্টা 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 কিছু। ইফ সারা অংশটা কেমন থাকতে পারে ভাই, ইফ সারা অংশটা এরকম থাকতে পারে, যে সাবজেক্ট থাকবে উড, উড কুড, উড কুড মাইট, তারপরে কি ভার্ব বেস ফর্ম থাকে, এটাই তো ছিল, উড কুড মাইট প্লাস ভার্ব বেস ফর্ম। তাহলে এই যে আছে তো, সাবজেক্ট আছে, উড আছে, তারপর ভার্ব বেস ফর্ম আছে না, তাহলে ইফ সারা অংশটা যদি এইরকম থাকে, সেটা যদি ইফ যদি সেই বাক্যে থাকে, তাহলে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিটে করতে হবে, তাহলে নিউ কারেক্ট উত্তর।
তাহলে নিউ কারেক্ট উত্তর। ইফ যুক্ত অংশটা আমরা পাস্ট ইনডিফিনিটে করলাম, তাহলে নিউ কারেক্ট উত্তর। আই উড টেল ইউ দ্য আনসার ইফ আই নিউ হোয়াট ইট ওয়াজ। আই হোপ যে কনসেপ্টটা ভেরি ক্লিয়ার তোমার কাছে। আমরা আমরা 33 নাম্বার প্রশ্নটা সলভ করি। ইফ টিচিং ড্যাশ মোর, দেখো ইফ যুক্ত অংশ যেহেতু আমাকে ইফ যুক্ত অংশটা কোন টেন্সে করতে হবে আমি এটা বুঝবো ইফ সারা অংশটা দেখে। ফিউয়ার টিচার্স বা ফিউয়ার স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন, উড লিভ দ্য প্রফেশন। দেখো ইফ টিচিং ড্যাশ মোর, ইফ টিচিং ড্যাশ মোর ফিউয়ার টিচার বা ফিউয়ার স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন, মানে খুব কম সংখ্যক শিক্ষকই এই প্রফেশনটা বাদ দিত। ঠিক আছে, তো দেখো তাহলে এইখানে উড আছে, সাবজেক্ট আছে, উড আছে, ভার্ব বেস ফর্ম আছে, তাহলে সেকেন্ড কন্ডিশন বুঝতেছি সাবজেক্ট উড কুড মাইট বা ভার্ব বেস ফর্ম থাকলে সেকেন্ড কন্ডিশন। তাহলে ইফ যুক্ত অংশটা আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স সি নাম্বার। ইফ টিচিং পেইড মোর ফিউয়ার টিচার বা স্টুডেন্টস শুড উড সরি উড লিভ দ্য প্রফেশনস। এটা কি ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা? তোমাদের কাছে কি কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো তো। যারা ক্লাসটা দেখতেছো তোমাদের কাছে কি কনসেপ্টটা ক্লিয়ার কিনা ছেলেমেয়েরা? তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমার কাছে আমাকে একটু জানাবা। এই ধরনের সব প্রশ্ন সেম, আমি এই ধরনের সেম প্রশ্ন আমি সলভ করাতে চাচ্ছি না। আমরা 42 নাম্বার একটা প্রশ্ন আছে, ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু ইট। তো সাবজেক্ট আছে উড কুড মাইটের উড আছে, তারপরে উডের পরে সাবজেক্ট উড এবং ভার্ব বেস ফর্ম যদি থাকে, সাবজেক্ট উড প্লাস ভার্ব বেস ফর্ম, সাবজেক্ট উড প্লাস ভার্ব বেস ফর্ম এরকম যদি থাকে, সাবজেক্ট উড প্লাস ভার্ব বেস ফর্ম এইরকম যদি থাকে, তাহলে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। তাহলে এখন অপশন দেখি, অপশনে ওয়াজ, ওয়্যার, হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাভ বিন আছে। তো হ্যাড বিন কোনো কালে হবে না, কারণ এগুলো পারফেক্ট কে বোঝাচ্ছে। তাহলে ওয়াজ অথবা ওয়্যার হবে। মনে রাখবা কোন বাক্যে যদি ইফ উইশ ফ্যান্সি, কোন বাক্যে যদি ইফ উইশ ফ্যান্সি, ইফ উইশ ফ্যান্সি থাকে, কোন বাক্যে যদি 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 ইফ উইশ ফ্যান্সি থাকে, তাহলে কোন বাক্যে যদি ইফ উইশ ফ্যান্সি থাকে, তাহলে ইফ উইশ ফ্যান্সি থাকে, কোন বাক্যে যদি ইফ উইশ ফ্যান্সি থাকে, তাহলে মনে রাখতে হবে কি কোন বাক্যে যদি ইফ উইশ ফ্যান্সি এই তিনটা জিনিস থাকে, ইফ উইশ ফ্যান্সি, তাহলে বি ভার্ব হিসাবে সবসময় ওয়্যার বসবে। বি ভার্ব হিসাবে ওয়্যার, মনে রাখবা বি ভার্ব ওয়্যার বসবে। ইফ উইশ ফ্যান্সি যদি থাকে, যদি বি ভার্ব অপশনে উত্তর থাকে সব সময় ওয়্যার বসাতে হবে। যদি কোনো বাক্যে ইফ উইশ ফ্যান্সি পাও আর অপশনে যদি বি ভার্বে উত্তর চায়, তাহলে সব সময় ওয়্যার বসাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা পরের অপশনগুলোতে তাই পাবো, আমরা অনেক অপশনে তাই পাবো। দেখো 44 নাম্বার প্রশ্নটা সলভ করলে তাই পাবা। ইফ আই ড্যাশ এ মিলিয়নিয়র আই ড্যাশ হেল্প এভরি অর্থিক কজ, মানে যেটা যোগ্য কাজ, মানে অবশ্যই যেটা দরকার সেই রকম কাজের কারণে আমি ব্যয় করতাম যদি আমি মিলিয়নিয়র হইতাম। তাহলে ইফ যুক্ত অংশটা, ইফ যুক্ত অংশটা যদি পাস্টে হয়, ইফ সারা অংশটাও হচ্ছে তোমাকে উ সাবজেক্ট উড কুড বেস ফর্ম বসাতে হবে। এখন কথা হইতেছে, এখন দেখো ইফ আই বি, এই বি দিয়ে ইফ যদি থাকে আমি বলছি যে সবসময় বসবে ওয়্যার। ইফ যদি থাকে তাহলে সবসময় বসবো ওয়্যার। তাহলে এ বি হবে না, এখানে ওয়াজ আছে হবে না, সি নাম্বার ওয়্যার আছে, সি নাম্বার হবে। এখন পরের অংশটা এখানে যদি ওয়্যার বসাও, পরের অংশটা অবশ্যই উড বসবে, কারণ এখানে ভার্ব বেস ফর্ম আছে, উডের পরেই একমাত্র ভার্ব বেস ফর্ম হবে এখানে, রাইট? আর তো নাই, দুইটাই তো দুই পাশেই তো মিলাইতে হবে ভাই। আমরা থার্ড কন্ডিশনে যাব। থার্ড কন্ডিশনের ব্যাপারটা কি, ইফ ক্লোজটি যদি পাস্ট পারফেক্টে হয় তাহলে মেইন ক্লোজটি সাবজেক্ট থাকে। দেখো ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, ভি3 থাকবে। এইটা যদি হয় তাহলে মেইন ক্লোজটি সাবজেক্ট থাকে, উড কুড মাইট থাকে, হ্যাভ থাকে, ভি3 হয়। সাবজেক্ট থাকে, উড কুড মাইট থাকে, হ্যাভ থাকে, ভি3 হয়। মেইন ক্লোজটি সাবজেক্ট থাকে, উড কুড মাইট থাকে, হ্যাভ থাকে, ভি3 হয়। ব্যাপারটা কি রকম খেয়াল করো, যে ইফ ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, ইফ ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, ইফ ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট হয়, দেখো আমরা প্রশ্ন সলভ করি। দিস দিস পাস্ট পারফেক্টে হয়, দেখো দিস কুড হ্যাভ, দিস দেখো দিস কোল্ড কুড হ্যাভ এইখানে হইতো, ঠিক আছে? দিস কোল্ড কুড হ্যাভ বা দিস কুড হ্যাভ হইতো এখানে, যদি কোল্ড না থাকে দিস কুড হ্যাভ ওয়ার্কড, দিস কুড হ্যাভ ওয়ার্কড। তাহলে দিস কুড হ্যাভ ওয়ার্কড বা দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ। দেখো ইফ ইফ যুক্ত অংশটা, ব্যাপারটা মাথায় রাখো, ইফ যুক্ত অংশটা দেয়া নাই। ইফ যুক্ত অংশটা আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে বের করতে হবে। কিভাবে বের করব আমরা সেটা,
দেখো ইফ যুক্ত অংশটা বের করব, আমরা কি শিখছি, এই থার্ড কন্ডিশনে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট হ্যাড প্লাস ভি3, রাইট? এটা গঠন। তাহলে ইফ যুক্ত অংশটায় এখানে সাবজেক্ট দেয়া আছে, আমি হ্যাড খুঁজবো আর ভি3 খুঁজবো। হ্যাড এবং ভি3ও অপশনে দেয়া আছে, তাহলে হ্যাডটা বসালেই উত্তর কারেক্ট। এইটা হচ্ছে একটা স্টাইলের কোশ্চেন। ওকে, আমরা 49 নাম্বার প্রশ্ন যদি সলভ করি, 49, হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড। দেখো ইফ যুক্ত ইফ আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভি3, তাহলে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট আছে, তাহলে ইফ সারা অংশটা হবে কি, সাবজেক্ট হবে উড কুড মাইট, উড কুড মাইট, উড কুড মাইট, উড কুড মাইট এর পরে হ্যাভ থাকবে, তারপরে হবে ভি3 হবে। ঠিক আছে, উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3, উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3, সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3 হবে। তাহলে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিটে থাকতে, সরি পাস্ট পারফেক্টে আছে, তাহলে ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, তাহলে এখানে খুঁজো উড কুড হ্যাভ, হ্যাভ ভি3। এখন খেয়াল করো, এখানে উড কুড মাইটের কিছু নাই, এখানে উড কুড মাইটের কিছু নাই, এখানেও নাই, তাহলে যে উড উড আছে, হ্যাভ আছে, ভি3 আছে, উড আছে, হ্যাভ আছে, ভি3 আছে, তাহলে ডি নাম্বারটা কারেক্ট উত্তর। 49-এর ডি নাম্বারটা কমপ্লিটলি কারেক্ট। ঠিক আছে, আশা করছি যে তোমরা এই ব্যাপারটা খুবই বুঝতে পারছো। বিপুল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করছি তোমার বইটা প্রিয়, রেগুলার ক্লাস করবা। আমরা আজকে 45তম ফ্রি ক্লাস দিচ্ছি, ক্লাসগুলো যদি তোমরা রেগুলার করো, আমরা ক্লাসগুলো নিতে খুবই আগ্রহ প্রকাশ করব। ঠিক আছে, তোমরা যদি যদি তোমরা যদি ক্লাসগুলো নিতে মানে রেগুলার ক্লাস করতে চাও করো, তাহলে আমরা ক্লাসগুলো নিতে খুবই আগ্রহ প্রকাশ করব। আচ্ছা, এবার আরেকটা নিয়ম শিখাই। যদি ইফ দ্বারা শুরু না হয়ে হ্যাড দ্বারা শুরু হয়, যদি ইফ দ্বারা শুরু না হয়ে হ্যাড দ্বারা শুরু হয়, তাহলে ব্যাপারটা কি আসবে? যদি ইফ দ্বারা শুরু না হয়ে হ্যাড দ্বারা হ্যাড দ্বারা শুরু হয়, তাহলেও ব্যাপারটা একই। ইফ নাই, হ্যাড থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে ভি3 থাকবে। এরকম যদি দেখো, হ্যাড আছে শুরুতে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে যদি ভি3 থাকে, তাও একই স্টাইল উত্তর করবা। দ্বিতীয় যে হ্যাড যুক্ত অংশটা এরকম যদি থাকে, হ্যাড সাবজেক্ট ভি3, তাহলে আরেকটা অংশ এরকম হবে, সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3। ইফ নাও থাকতে পারে, হ্যাড দিয়েও শুরু হইতে পারে। আমি একটা এই ধরনের এক্সাম্পল 51 নাম্বার প্রশ্নটা আমি তোমাদেরকে সলভ করাই। 51 নাম্বার প্রশ্ন কি বলছে, হ্যাড আই সিন হিম দেয়ার। দেখো এইখানে বলছে কি, হ্যাড আছে, সাবজেক্ট আছে, তারপরে সিন ভি3 আছে। তো এইরকম থাকলে অপর অংশটা কি হবে, সাবজেক্ট হবে, উড কুডের যে কোনো একটা হবে। এখানে অপশনে উড আছে সবগুলোতে, এখানে উড বসালাম, তারপরে আমি উড কুডের পরে হ্যাভ বসাবো, হ্যাভের পরে আমি একটা ভি3 বসাবো। তাহলে আমি খুঁজি, এখন প্রথম অংশ তো দেয়াই আছে, পরের অংশ খুঁজলে একটা সাবজেক্ট, সবগুলোতে সাবজেক্ট আছে, উড কুডের যে কোনো একটা বসাতে হবে, সেটাও উড বসালাম, তারপরে একটা কি হ্যাভ বসাতে হবে, সেটাও আছে, তারপর একটা ভি3 বসাতে হবে, সেটাও আছে, বাকি অংশও আছে। আই হোপ দ্যাট কনসেপ্ট টোটালি ক্লিয়ার, টোটালি ক্লিয়ার এই ব্যাপারটা তোমাদের কাছে। হ্যাবের ব্যাপারটা আশা করছি যে, হ্যাঁ, পারভেজ, মোশারফ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা পরিচয় দাও, কথা বলতে চাও, তাদেরকে ভালো লাগে এবং তাদেরকে মনেও থাকে। ঠিক আছে, যারা পরিচয় দাও, কথা বলতে চাও, আর যারা শুধু ক্লাস দেখো আর বিদায় না, তাদেরকে আমার কখনো মনে থাকে না এবং তাদেরকে কোনো হেল্পও করতে মন চায় না। ঠিক আছে, মেসেজ দিয়ে বলে ভাই আপনার ক্লাস করছিলাম কিন্তু কমেন্ট করি নাই, ওদেরকে আমি কখনোই হেল্প করতে চাই না, ভালো লাগে না। কারণ যে স্টুডেন্ট আমাকে আগে পরিচয় দেয় না, আজকে প্রয়োজন হয়েছে দেখে পরিচয় দিছে, তারে আমার কি প্রয়োজন ভাই? দেখো, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রেন, সরি, ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি। দেখো ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্টে আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভি3 আছে। ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্টে হয়, ইফ সারা অংশটা হবে সাবজেক্ট উড কুড হ্যাভ ভি3, উড কুড হ্যাভ উড কুড হ্যাভ ভি3, উড কুড হ্যাভ ভি3। তাহলে এখানে খেয়াল করো, অ্যারেস্টেড, দেখো অ্যারেস্টেড এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে উড হবে, তারপরে ভি3 হবে, উড হবে, তারপরে ভি3 হবে, তাহলে উড হ্যাভ হবে, তারপরে ভি3 হবে। তাহলে এখানে ভি3 দেয়াই আছে, তাহলে উড হ্যাভ খুঁজবো, এই যে এই নাম্বারে উড হ্যাভ আছে। এখন ও সরি সরি, এখানে ঝামেলা আছে আরেকটা চিন্তা আমি তোমাদেরকে বলি নাই। অ্যারেস্ট কি সে নিজে হইছে? অ্যারেস্টটা কি, সে যদি দেশটাকে চেষ্টা করতো তবে তাকে গ্রেফতার করা হইতো। সে কি নিজে অ্যারেস্ট হইছে? বলতো, এখানে 53 নম্বর প্রশ্নে একটা জটিলতা আছে। সে কি নিজে অ্যারেস্ট হইছে নাকি কেউ অ্যারেস্ট করছে তাকে? সে কি নিজে অ্যারেস্ট হইছে? না, তাকে অ্যারেস্ট করা হইতো, পুলিশ দ্বারা অ্যারেস্ট করা হইতো। তাহলে অ্যারেস্টেড যে আছে, এখানে প্যাসিভ ভয়েস করতে হবে, উড হ্যাভ বিন অ্যারেস্টেড, মানে অ্যারেস্টেড কারেক্ট উত্তর। তাহলে ডি নাম্বার কারেক্ট উত্তর হবে। এটা আমি দেখি না, এক্সট্রিমলি সরি, অ্যারেস্টেড সে নিজে নিজে হয় নাই, প্যাসিভ ভয়েস আছে, দ্যাটস ওয়াই উড হ্যাভ বিন
অ্যাস্টেট কারেক্ট উত্তর হবে। আশা করছি তোমরা এই কন্ডিশনটা বুঝতে পারছো। আমি আরো কিছু প্রশ্ন সলভ করাই। শাহিন উড নেভার হ্যাভ টেকেন দ্য জব। দেখো ইফ যুক্ত অংশটার আগের অংশটা, ইফ সারা অংশটা কি আছে, উড আছে। ইফ সারা অংশটা উড আছে, উডের পরে নেভার থাক, নেভার কোনো ম্যাটার না, তারপরে আছে হ্যাভ আছে, তারপরে আছে ভি3। তাহলে এইরকম উড হ্যাভ প্লাস ভি3 থাকলে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্টে করতে হয়। তাহলে খুঁজি পাস্ট পারফেক্ট কোথায় আছে, সাবজেক্ট হ্যাড ভি3 সি নাম্বারে। আশা করছি এই নিয়মটা বুঝতে পারছো। আমরা এই নিয়মটা আশা করছি এই নিয়মটা তোমাদের কাছে ক্লিয়ার। আরো কোনো ব্যাপার আছে কিনা আমি এইটা পড়ায় তোমাদেরকে ইয়োর টার্ন সলভ করাবো। ইফ আছে, সাবজেক্ট আছে, ওয়্যার আছে। ইফ আছে, সাবজেক্ট আছে, ওয়্যার আছে। এরপরে সাবজেক্ট, উড হ্যাভ, ভার্ব ব্যবহার করা হয় প্রশ্নে। যদি দেখো ইফ সাবজেক্ট ওয়্যার, ইফ সাবজেক্ট ওয়্যার, ইফ সাবজেক্ট ওয়্যার আছে, ইফ সাবজেক্ট ওয়্যার এরকম যদি আসে, তাহলে ইফ সাবজেক্ট ওয়্যার এরপরে সাবজেক্ট উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। প্রশ্নে সাবজেক্ট উড হ্যাভ প্লাস ভার্ব যদি না থাকে, তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব এবং সর্বদা ওয়্যার হবে। আচ্ছা ব্যাপারটা খেয়াল করো কি বলতে চাইছে। বলতে চাইছে যে ইফ সাবজেক্ট ওয়্যার প্লাস এরপরে যদি সাবজেক্ট থাকে আছে, তারপরে উড হ্যাভ থাকবে আছে, তারপরে ভার্ব পাস্ট পার্টিসিপল থাকবে আছে, যদি থাকে ব্যবহার করা হয়। প্রশ্নে যদি সাবজেক্ট উড হ্যাভ প্লাস ভার্ব বেস ফর্ম না থাকে, উড হ্যাভ প্লাস ভার্ব বেস ফর্ম না থাকে, সাবজেক্ট উড হ্যাভ প্লাস ভার্ব বেস ফর্ম না থাকে, তাহলে সাবজেক্ট ইফ সাবজেক্ট এবং বি ভার্ব সর্বদা ওয়্যার হয়। তাহলে এখানে ইফ আই ওয়্যার কারেক্ট উত্তর। ঠিক আছে, এখানে এত কিছু, এখানে একটা বিষয় মাথায় রাখতে হয়, যদি পরের অংশ এরকম দেখো তোমরা, যদি রাইট উত্তরটা না থাকে, এখানে নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল বলতো? নিয়ম অনুযায়ী এখানে হ্যাড প্লাস ভি3 হওয়ার কথা ছিল না? হ্যাড প্লাস ভি3 হওয়ার কথা ছিল না পাস্ট পারফেক্ট। সেকেন্ড অংশটা দেখে তাই মনে হয় না, কিন্তু নাই তো সেইটা রে ভাই। না থাকার কারণে তুমি দাগাইছো হচ্ছে কোনটা, এই যে ওয়্যার বসাবো, ওয়্যার। ওকে, ইওর টার্ন দেখি আমরা সলভ করি, দুইটা প্রশ্ন সলভ করি দেখি। 83 নাম্বার, যে ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, তাহলে ইফ আছে, সাবজেক্ট আছে, তারপরে আছে কি ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইফ যুক্ত অংশটা যদি, তাহলে ইফ সারা অংশটা কি হবে, সাবজেক্ট থাকবে, উড কুড এর যে কোনো একটা, তারপর ভার্ব বেস ফর্ম। এখন শ্যাল, উইল, মে একটাও হবে না, উড হবে, কারণ এগুলো তো হয় না, উড কুড অথবা মাইট বসবে, তো যে কোনো একটা। ঠিক আছে, কন্ডিশন বুঝতে হবে। এখানে দেখো আমরা 84 নম্বর প্রশ্নটা যদি সলভ করি, এটা কোন কন্ডিশনের প্রশ্ন, কন্ডিশন আগে বুঝতে হবে। 84 নম্বর প্রশ্নটা, হ্যাড আই নো ইন অ্যাডভান্স, যদি আমি মানে আগে জানতাম বা পূর্বে জানতাম। দেখো এই যে হ্যাড আছে, হ্যাড আছে, সাবজেক্ট আছে, ভি3 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 আছে, তাহলে হ্যাড সাবজেক্ট ভি3 এরকম যদি থাকে, তাহলে হ্যাড সাবজেক্ট এবং ভি3, হ্যাড সাবজেক্ট এবং ভি3 যদি থাকে, তাহলে পরের অংশটা কি হবে, হ্যাড সাবজেক্ট ভি3, পরের অংশটা সাবজেক্ট হবে, সাবজেক্ট হবে, তারপরে কি হবে, উড হ্যাভ কুড হ্যাভ ভি3, সাবজেক্ট হবে উড হ্যাভ কুড হ্যাভ, উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভি3, হ্যাভ প্লাস ভি3। তো এটাই তো পড়ছিলাম আমরা। তাহলে হ্যাড সাবজেক্ট ভি3 আছে, তাহলে পরের অংশটা সাবজেক্ট তো আছে, উড হ্যাভ কুড হ্যাভ ভি3, তাহলে কোনটা আছে, এই শেষেরটা উড হ্যাভ প্লাস ভি3 আছে, এটা কারেক্ট উত্তর। ব্যাপারটা কি বুঝতে পারলা তোমরা? ব্যাপারটা কি ক্লিয়ার ক্লিয়ার তোমাদের কাছে? তো এই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের পড়াশোনা ছিল তোমাদের জন্য, অনেক প্যারা নিয়ে করছো। আমরা 45টা মাস্টার ইংলিশ বইয়ের 45টা ফ্রি ক্লাস নিয়েছি। কয়টা ফ্রি ক্লাস নিয়েছি? 45টা ফ্রি ক্লাস আজকে সহ হলো। এর বাইরেও রেগুলার ফ্রি ক্লাস তোমরা পাবা। মাস্টার বইটা বেসিক ইংলিশ কোর্স সহ, বেসিক ইংলিশ কোর্স সহ যদি কেউ শেষ করতে চাও, যে ভাইয়া আমার মাস্টার বইটা বেসিক ইংলিশ কোর্স সহ শেষ করতে হবে, তাহলে তোমরা চাইলে আমাদের মাস্টার বই শেষ করার মিশন কোর্সে ভর্তি হইতে পারো। জাস্ট এই কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই কোর্সের স্টুডেন্টরা আমাদের সাথে কথা বলতে পারে, এবং মাস্টার বইয়ের প্রতিটা এমসিকিউ এবং গ্রামার আমরা ধরে ধরে পড়াই। মাস্টার বইয়ের প্রতিটা 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা তো ফ্রি থাকে, মাস্টার সব এমসিকিউ এবং গ্রামার ধরে ধরে পড়াই। বেসিকটা এখানে খুব ভালোভাবে ফোকাস করা হয়, জুমে লাইভ ক্লাস হয় এবং ফেসবুকেও লাইভ ক্লাস হয়। ক্লাস মিস গেলে সেগুলো রেকর্ডেড পাওয়া যায়। বিশেষ আকর্ষণ, জুমে ক্লাসে কথা বলা যায়। বই শেষ হইতে যত ক্লাস লাগে তুমি 3 মাসের মধ্যে সবগুলো ক্লাস শেষ করতে পারবা। কোর্স ফি মাত্র 510 টাকা। 0 থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি। ভর্তি হতে 01707442501 এই নম্বরে তোমাদেরকে ফোন দিয়ে ভর্তি হতে হবে। ঠিক আছে, পুরো কোর্সটা আমি চালাবো, এবং প্রতিটা আমি 45টা ফ্রি ক্লাস ইংলিশ সিকার্স ইউটিউব চ্যানেলে দিয়েছি, এবং কমেন্টে দেয়া দেখো একটা লিংক আছে,
তোমরা যারা দেখতেছো এই নাম্বারে ফোন দিয়ে চাইলে ভর্তি হতে পারবা। যাদের আর্থিক সমস্যা আছে তাদেরকে ডিসকাউন্ট দেয়া হয়। যাদের আর্থিক সমস্যা আছে এটা যদি আসলেই থাকে, মিথ্যা বললে সে দায় তোমার, আমার না। ঠিক আছে? আর আরেকটা বিষয়, যারা পেইড মানে ফ্রি ক্লাসগুলো পাইতে চাও, কমেন্টে দেখো মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে। তোমরা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা, যুক্ত হয়ে সেখান থেকে প্রতিটা ফ্রি ক্লাস ধারাবাহিকভাবে করে ফেলবা। মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা এবং সেখান থেকে প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে করে ফেলবা। কমেন্টে মেসেঞ্জার গ্রুপ দেয়া আছে। সকলে ভালো থাকবা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন রাত 10টার সময় থাকবা আমাদের সাথে। আমাদের ক্লাসগুলোতে যুক্ত হবা। ধন্যবাদ সকলকে।